2026-এর 30শে এপ্রিল তার সঙ্গে আমাদের একটা চুক্তি রয়েছে। সে যদি মনে করে যে আমাদের এখানে সে অ্যাপ্লাই করবে, তাকে নতুন করে অ্যাপ্লাই করতে হবে, পূর্বের কোনো কিছু তার চলবে না। এবং এই চুক্তি 30 তারিখে শেষ হবে। একটা সময় তিনি ছিলেন নন্দিত। 2023 সাফে বাংলাদেশকে নিয়ে গিয়েছিলেন সেমিফাইনালে, তাও সেটা একটা লম্বা সময় পর। সেই নন্দিত হাভিয়ার কাবরেরাই হয়ে গেলেন নিন্দিত। সেটার পেছনে কারণও ছিল 39 ম্যাচ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদে কোনো বিদেশি কোচের দায়িত্ব তিনি সামলেছেন। বাংলাদেশ কি পেয়েছে? 10টা ম্যাচ জয়, 10টা ম্যাচ বাংলাদেশের ড্র করা, সেই 2023-এর সাফ, এর সাথে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ইন্ডিয়াকে হারানো। কিন্তু আপনি একবার ভাবেন, এবারের এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে বাংলাদেশের গ্রুপ যেমনটা হয়েছিল, বাংলাদেশের টিম যেমনটা হয়েছিল, তারপরও 6 ম্যাচ শেষে 5 পয়েন্ট, সেটা কি মানা যায়? বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। স্কোয়াড নিয়ে একের পর এক ডিজাস্টার ডিসিশন হাভিয়ার কাবরেরা মেক করেছেন। তার সাবস্টিটিউশন নিয়ে প্রশ্ন উঠেছিল, যখন হচ্ছে লোকাল লিগের পারফর্মারদেরকে তিনি টিমে রাখতেন না, সেগুলো নিয়ে প্রশ্ন হয়। তখনই আসলে তিনি নন্দিতর জায়গা থেকে পরিণত হয়ে যান নিন্দিততে। হাভিয়ার কাবরেরা 3 মেয়াদে তার মেয়াদ বেড়েছিল। টোটাল 4 বছর তিনি বাংলাদেশের দায়িত্ব পালন করেছেন। ইনফ্যাক্ট চুক্তি অনুযায়ী এখনো হয়তো বলতে হয় তাকে তিনি দায়িত্ব পালন করছেন, কারণ এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত তার মেয়াদ আছে। তবে হাভিয়ার কাবরেরা সবশেষ ম্যাচটা বাংলাদেশকে নিয়ে খেলে ফেলেছেন সিঙ্গাপুরে। সেই ম্যাচ, সেই ট্যুর নিয়েও দেখুন কত আলোচনা। আনিসুর রহমান জিকো, তাকে না রাখা। একজন কোচ ভিয়েতনামের এগেনস্টে তিনি একজন গোলকিপারকে ইউজ করেন, সেই কোচই আবার সিঙ্গাপুরের এগেনস্টে ম্যাচে সেটাও পুরোপুরি পাল্টে ফেলেন। মিতুল মার্মাকে সরিয়ে দেওয়া হয়েছিল, যে মিতুল মার্মা এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে 5টা ম্যাচ এর আগে গোলকিপিং করেছিল। ভিয়েতনামের এগেনস্টে ম্যাচে তিনি নেই। তখনই হয়তো সবার মোটামুটি একটা ধারণা হয়ে গেছিল, তাইলে সিঙ্গাপুর ম্যাচে মিতুল মার্মার জায়গায় মেহেদী হাসান শ্রাবণী হয়তো বা স্টার্ট করছেন। সেটাও আসলে হয়নি। এবং আনিসুর রহমান জিকোকে না রাখা, বাকি সিলেকশনগুলো নিয়েও আসলে একের পর এক প্রশ্ন হাভিয়ার কাবরেরার ওপর। সময় যত গড়িয়েছে ততই আসলে চলে এসেছে। হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল, কিউবা মিচেল, আরও যারা যারা রয়েছে, তাদের নিয়ে বাংলাদেশের এই দলটার দায়িত্ব সামলানোর মতো যোগ্য কিনা, সেই প্রশ্নটাও আসলে সব সময় ছিল সবার কাছে। দিন শেষে কোচেরদের পারফরমেন্স দরকার, সেই পারফরমেন্সটাও হাভিয়ার কাবরেরা এই মেয়াদটা, অর্থাৎ শেষ যে 2 বছরের প্রায় 1.5 থেকে 2 বছরের মেয়াদটা বাড়ানো হয়েছিল, সেই সময়টায় দিতে পারেনি। টি স্পোর্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আজকে সবার আগে নিশ্চিত করেছিল হাভিয়ার কাবরেরার সাথে নতুন করে আপাতত চুক্তির কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির সভায় সেই সিদ্ধান্তটাও কিন্তু হয়ে গেছে। তবে এখানে আছে যদি এবং কিন্তু। সে যদি মনে করে যে আমাদের এখানে সে অ্যাপ্লাই করবে, তাকে নতুন করে অ্যাপ্লাই করতে হবে, পূর্বের কোনো কিছু তার চলবে না। এবং নতুন করে সবাই অ্যাপ্লাই করবে, এবং নতুন করে সবাই অ্যাপ্লাই করার পরে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি বসবে। ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির সব সিবি দেখবে, তার থেকে আরও বেটার কোয়ালিটি যারা আছে এর মধ্যে যারা আসবে তাদেরও দেখবে। তাদেরকে দেখে তাদেরকে যদি কাউকে পছন্দ হয়, তাকে নিয়েই আমরা কথা বলব। ফুটবল ফেডারেশন থেকে সার্কুলার দেওয়া হবে। সেই সার্কুলার অনুযায়ী বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা যে কেউ আসলে সেই হেড কোচের জন্য অ্যাপ্লাইটা করতে পারবে। যদি হাভিয়ার কাবরেরা অ্যাপ্লাই করে, তখন আসলে কি হবে? সেখানে কি হাভিয়ার কাবরেরা কি একটু প্রায়োরিটি পাবেন, যেহেতু তিনি এই দলটাকে শেষ 4 বছর ধরে সামলেছেন? এমন প্রশ্ন ছিল ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির মেম্বারের কাছে। তিনি যদিও বলছেন সেখানে আসলে কোনো ধরনের কোনো প্রেফারেন্স হাভিয়ার কাবরেরা পাবেন না, কিন্তু এখানে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির মিটিংয়ে এই আলোচনাটা হয়েছে, যদি সুইটেবল কোনো কোচ না পাওয়া যায়, তাহলে নাকি হাভিয়ার কাবরেরা তিনি আবার দায়িত্বটা নিতে পারবেন। যদি এবং কিন্তু বলছিলাম, সেই যদিও কিন্তু নতুন বেড়াজালটা আসলে এখানেই হতে পারে। ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি এটা কেন আসলে ভাবছে যে তারা হয়তো বা সুইটেবল কোচ পাবে না? কারণ এই দল এখন হামজা চৌধুরী খেলেন, এই দলে সমিত সোম সহ সবাই আসলে খেলেন। হাভিয়ার কাবরেরা যখন দায়িত্ব নিয়েছিল, বাংলাদেশের র্যাঙ্কিং ছিল 186। এই যে 4 বছরের মেয়াদ তিনি সামলাচ্ছেন, বাংলাদেশের এখনের র্যাঙ্কিং 181। তার আমলে 190-তে যেমন বাংলাদেশের র্যাঙ্কিং নেমেছিল, হায়েস্ট 180-তে র্যাঙ্কিং উঠেছিল। খুব বেশি কি আসলে ডেভেলপমেন্ট হয়েছে? হ্যাঁ, হয়তো বা ফুটবলারদের ফিটনেসের দিক থেকে ইম্প্রুভমেন্ট, সেটা হয়তো বা আমরা বলতে পারি। বাট ফুটবল হচ্ছে দিন শেষে রেজাল্টের খেলা। রেজাল্ট ওরিয়েন্টেড কোচ তো এখন একটা বাংলাদেশের দরকার। সেই হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কেন পাবে না নতুন হাই প্রোফাইলের, বা এই দলটাকে ম্যানেজ করতে পারবে, এই দলটাকে নিয়ে খুব ভালোভাবে নার্চার করতে পারবে তেমন একটা কোচ? সেটাই আসলে প্রশ্নটা উঠেই যায়। নতুন যেই কোচ আসবেন,
তার কাছে আসলে সময়টাও যে খুব বেশি থাকবে সেটাও নয়। জুন উইন্ডোতে বাংলাদেশের এখন পর্যন্ত প্রতিপক্ষ নির্ধারণ করা হয়নি। মালদ্বীপে একটা 4 নেশনস খেলার জন্য বাংলাদেশ ইনভাইটেশন পেয়েছে। জুন উইন্ডোতে বাংলাদেশ সেটা খেলবে কিনা, অন্য কোন দেশের সাথে বাংলাদেশ ট্রাই করছে বা নেগোসিয়েশন করছে, বলা হচ্ছে সেই কথাই যে বাংলাদেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মে উইন্ডোতে, অর্থাৎ মের যে আনঅফিসিয়াল একটা উইন্ডো রয়েছে যেটা ফিফা উইন্ডোর বাইরে, সেখানে কিন্তু ইন্ডিয়া কাদের সাথে খেলছে দেখেন। ইন্ডিয়া লন্ডনে একটা টুর্নামেন্ট হবে, সেই টুর্নামেন্টে ইন্ডিয়া খেলবে নাইজেরিয়ার সাথে, জ্যামাইকার সাথে, এবং সেখানে জিম্বাবুয়ের আসলে খেলার কথা রয়েছে। সুতরাং অন্যান্য দলগুলো যখন আগে ভাগে নিজেদের ফিফা উইন্ডোর প্রতিপক্ষ চূড়ান্ত করে ফেলে, বাংলাদেশ এই জায়গাটার মধ্যে একটু হলেও আসলে পিছিয়ে রয়েছে। জুন উইন্ডো নিয়ে আমাদের কথা হচ্ছে, এবং জুন উইন্ডোতে ধরেন আমরা থাইল্যান্ডের আমরা চেষ্টা করবো থাইল্যান্ডের সঙ্গে খেলার জন্য। থাইল্যান্ড যদি ফ্রি থাকে এই টাইপের টিমের সাথে, একটু বেটার কোয়ালিটি টিমের সাথে আমরা চেষ্টা করবো খেলার জন্য। এবং আমরা এখন থেকেই আমরা ন্যাশনাল টিম যেটা 23 টিম, সেই টিমটাকে আমরা রেডি করতেছি এবং ন্যাশনাল টিমটাকে আমরা রেডি করতেছি। হাভিয়ার কাবরেরার চেয়ার নিয়ে গেল 4 বছরে কোনো সমস্যা আসলে হয়নি, কিন্তু একবার দেখেন হাভিয়ার কাবরেরার কোচিং প্যানেলে অ্যাসিস্ট্যান্ট কোচ তিনিও ফিক্স ছিলেন, দেশি এবং বিদেশি দুইজনেই, হাসানুল মামুন এবং ডেভিড, কিন্তু গোলকিপিং কোচের পজিশনটা নিয়ে পুরো একদম মিউজিক্যাল চেয়ারের মতো খেলা কিন্তু এতদিন হয়েছে। কখনো আমরা দেখেছি লোকাল কেউ দায়িত্ব সামলাচ্ছেন, যেমন সবচেয়ে সিঙ্গাপুরের এগেনস্টে ম্যাচটা আশরাফুল রানা তিনি দায়িত্ব সামলাচ্ছেন। এর আগেও কিন্তু আমরা গেল 2 বছরে 4 জন গোলকিপিং কোচ পেয়েছি হাভিয়ার কাবরেরার এই কোচিং প্যানেলটায়। এটা কি এভাবে এই মিউজিক্যাল চেয়ার হিসেবেই থাকবে গোলকিপিং কোচের পোস্টটা, নাকি সেটাও পরিবর্তন হবে? নতুন যে হেড কোচ যদি নেওয়া হয়, সেই হেড কোচ কি তার নিজস্ব কোচিং প্যানেল নিয়ে আসবেন? সেই জায়গায় বাংলাদেশকে একটা পার্মানেন্ট গোলকিপিং কোচ পাবে? সেই প্রশ্নটাও কিন্তু ছিল প্রেস কনফারেন্সে। আগামী 2 বছরের জন্য কোচ নিয়োগ দিব, এবং আমরা এখন থেকেই একটা গোলকিপিং কোচকে আমরা 2 বছরের জন্য নিয়োগ দিব, এবং তারও আমরা খোঁজ খবর আজকে থেকে আমরা শুরু করে দিয়েছি। এই দেশের কোচই আসুক না কেন, এগুলো আমরা দেখে তার প্রোফাইল দেখব, তার বিগত দিনের অ্যাক্টিভিটিস দেখব, সে খেলাধুলার সাথে কত জড়িত, তার লাইসেন্স কী আছে, কি তার কোয়ালিটি আছে, কি তার ক্যাপাবিলিটি আছে, বাংলাদেশের কোচিং করানোর কি যোগ্যতা তার আছে, এগুলো সব কিছু আমরা দেখে তারপর আমরা সিদ্ধান্ত নেব। টনক নড়ল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। তবে সবকিছু শেষ হওয়ার পর বাংলাদেশের যে গ্রুপটা ছিল সেই গ্রুপটাতে আমরা দেখেছিলাম এশিয়ান কাপ কোয়ালিফায়ার চলার সময় ইন্ডিয়া তাদের কোচ পরিবর্তন করেছিল, হংকং তাদের কোচ পরিবর্তন করে, সিঙ্গাপুর তাদের কোচ পরিবর্তন করে, তো লম্বা সময় পর প্রথমবারের মতো কোয়ালিফাই করে ফেলে এশিয়ান কাপে। তবে যা হবার সেটা হয়ে গেছে। বাংলাদেশ দলে একটা হয়তোবা হাওয়া বদল দরকার, একটা হয়তোবা ফ্রেশ এনভায়রনমেন্টের দরকার। ফুটবল ফেডারেশন সেই জিনিসটাই হয়তোবা চাইবে। বাংলাদেশের এই দলটা 2 বছরের জন্য তারা যে নতুন একটা কোচিং প্যানেল খুঁজছে, সেই কোচিং প্যানেলটা বাংলাদেশকে নিয়ে আনুক এমন একটা জায়গায় যেখান থেকে বাংলাদেশ রেজাল্ট ওরিয়েন্টেড একটা দল হতে পারবে। বাংলাদেশের হয়ে বা বাংলাদেশ দল যখন মাঠে নামবে তখন হয়তোবা ওই ফাইটিং, যে তীরে এসে তরি ডোবার গল্পটা আর কেউ শুনতে চাইবে না। নাবিক খান, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.